কল্পনা করুন আপনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, আপনার সঙ্গে আছে একটি সোনা ভর্তি ব্যাগ, সোনার বার, গয়না, কাঁচা সোনা, সবকিছু। সব যাত্রী যাচ্ছে পাসপোর্ট কন্ট্রোলের দিকে, কিন্তু আপনি গেলেন উল্টো দিকে, ট্রানজিট টার্মিনালে। একটি ক্যাফেতে বসলেন, কিছুক্ষণ পর একজন লোক এসে আপনার ব্যাগ তুলে নিল, আর আপনি তার ব্যাগটি নিয়ে আবার প্লেনে উঠে গেলেন। আপনি ব্যাগ খুলে দেখেননি, কিন্তু জানেন ভিতরে আছে প্রায় $25 লাখ নগদ। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এভাবেই প্রতি বছর আফ্রিকা থেকে দুবাইয়ে ঢোকে 400 টনের বেশি চোরাচালান করা সোনা। আজ আমরা জানবো এটা কিভাবে সম্ভব, আর কিভাবে এই সোনা সুদানের যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তুলছে। আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ সোনার এত দাম? চলুন এখানে একটি গ্রাফ দেখি, গত 50 বছরের সোনার দাম। একটা জিনিস পরিষ্কার, আজ মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে। বিশ্বের অর্থনীতি অনিশ্চিত, ডলার আগের মতো শক্তিশালী নেই। চীন, রাশিয়া, ভারত সবাই চায় ডলারের উপর নির্ভরতা কমাতে। তাই সবাই খুঁজছে এমন কিছু যেটা যে কোনো দেশের উপর নির্ভর করে না, আর সেটাই হলো সোনা। কেন দুবাই এত গুরুত্বপূর্ণ? সোনা কোনো ডিজিটাল জিনিস না, এটা ভারী, হাতে হাতে নিতে হয়। আর এখানেই দুবাইয়ের সুবিধা। দুবাইয়ে 1900 সাল থেকেই আছে সোনার বাজার। 1970-এর পর তেলের টাকায় শহরটা বদলে যায়। দুবাই ঘোষণা দেয় সোনার আমদানিতে 0% ট্যাক্স। আজ দুবাইয়ে আছে 20টির বেশি সোনা পরিশোধ নগর। Important airports in Africa have regular flights to Dubai, so it's also very convenient for traders to go there. 7,000-এর বেশি সোনা ব্যবসায়ী, প্রতি বছর তারা আনে 1,000 টনের বেশি সোনা। এর 2/3 আসে আফ্রিকা থেকে। They didn't have the infrastructure, the equipment, or the laws in place to regulate gold mining on an industrial scale. That left a huge vacuum that was filled by artisanal and small-scale gold miners. চলুন দেখি চোরাচালানটা কিভাবে হয়। আফ্রিকার অনেক দেশের সঙ্গে দুবাইয়ে সরাসরি ফ্লাইট আছে। ব্যবসায়ীরা হাতে বহনযোগ্য ব্যাগে সোনা নিতে আসে। আফ্রিকায় দুর্নীতির কারণে ঠিকমতো চেক হয় না। Very often actually not checked upon exports in the African countries, so they can get away with controls at the borders. It works quite effective. দুবাইও তেমন কড়া পরীক্ষা নেই, ফলে সোনা সহজেই ঢুকে যায়, কোনো কাগজপত্র লাগে না। 2022 সালে দেখা যায় আফ্রিকা যত সোনা রপ্তানি দেখিয়েছেন, দুবাই বলেছে তারা তার চেয়ে অনেক বেশি আমদানি করেছে। মানে 400 টন সোনার কোনো হিসাব নেই। এটাই চোরাচালানের প্রমাণ। সুদানের সোনার গল্প। সুদান বহু বছর ধরে যুদ্ধের দেশ। 2011 সালে দেশ ভাগ হয়ে যায়। সুদান তার বেশিরভাগ তেল হারায়। তখন সরকার নতুন আয়ের পথ খোঁজে, আর খুঁজে পায় সোনা, কিন্তু বিদেশি কোম্পানি আনতে পারেনি। ফলে খনির দায়িত্ব দেয় জেনারেল আর মিলিশিয়াদের হাতে। দারফুর অঞ্চলে জাবাল আমের খনি দখল নেয় এক মিলিশিয়া নেতা হামদদি। তার বাহিনীর নাম RSF। এই বাহিনী সোনা বিক্রি করে, অস্ত্র কেনে, সৈন্য বাড়ায়, ক্ষমতা শক্ত করে। এই সোনার বড় বাজার ছিল UAE। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে সোনা জমাতে চায়। ভ্যাগনার গ্রুপ সুদানে সোনা পাচারে সাহায্য করে। UAE এই সোনা কিনে নেয়। দুবাই গলানোর পর এটা হয়ে যায় পুরোপুরি বৈধ সোনা। 2023 সালে হামদদি খার্তুম দখল করতে চায়। শুরু হয় ভয়াবহ যুদ্ধ। 15,000-এর বেশি মানুষ নিহত, 1 কোটির বেশি মানুষ ঘরছাড়া, অর্ধেক দেশ অনাহারে মুখে। তবুও সুদান থেকে শোনা যাচ্ছে RSF বাড়ি বাড়ি গিয়ে সোনা খুঁজছে। UAE-তে একটাও সোনার খনি নেই, তবু তারা বিশ্বের সবচেয়ে বড় সোনা ব্যবসায়ী। কারণ দুবাইয়ে সোনা গলালেই তার উৎস বদলে যায়, সেটা হয়ে যায় দুবাইয়ের সোনা। নিয়ম আছে কিন্তু মানা হয় না। আর এই সোনা দিয়েই আফ্রিকা চলছে এক নীরব যুদ্ধ। এটা শুধু সুদানের যুদ্ধ না, এটা বড় শক্তিগুলোর খেলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন রহস্যজনক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।